জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। সকল পর্ব একসাথে। রূপপুর নামক ছোট্ট একটি রাজ্যে রূপালী নামের এক মেয়ে তার বাবা কাশিম ও মা জোনাকির সাথে বাস করত। রূপালী ছোটবেলা থেকেই অনেক বেশি সুন্দরী ছিল। রূপালীর নীল নীল চোখ ও ঘন কালো লম্বা চুল ছিল, আর এই কারণে রূপালীর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যেত এক নিমিষে। রূপালী নিয়মিত তার রূপের চর্চা করত, কিন্তু কিছুদিন পরে রূপালীর মা মারা যায়। আর মা মারা যাওয়াতে রূপালীর কপালে নেমে আসলো কালো দুর্দিন। রূপালীর মা মারা যেতে না যেতেই তার বাবা শ্রাবণী নামের এক মহিলার সাথে আবারও বিয়ে করলো। আর শ্রাবণীর আগের একটা মেয়েও ছিল, তার নাম ছিল সোনালী। সোনালী ও রূপালী প্রায় সমবয়সী ছিল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। তারা একসাথে মিলেমিশে চলাফেরা করত, খাওয়া দাওয়া করত, সব কিছুই তারা একসাথে করত। একদিন রাতে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো ঘুমাতে যায়। কিন্তু সকালে সবাই ঘুম থেকে উঠলেও রূপালীর বাবা আর ঘুম থেকে ওঠে না। সবাই অনেক ডাকাডাকি করার পর বুঝতে পারে তার বাবা আর এই পৃথিবীতে নেই। তখন রূপালী অনেক বেশি কান্না করতে থাকে, আর তার সৎ মা ও সৎ বোনও তখন কান্না করছিল অনেক। রূপালীর বাবা মারা যাওয়ার দুদিন পরই রূপালীর সৎ মা রূপালীকে ডেকে বলল, দেখো রূপালী, এতদিন তোমার বাবা বেঁচে ছিল। তাছাড়া সংসারের সকল কাজ আমাদের কাজের লোকই করে দিত, কিন্তু এখন তো আর তোমার বাবা বেঁচে নেই। তাই তুমি যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে তোমাকে আমাদের বাসায় সব কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছো? আর তুই যদি বাড়ির কাজগুলো না করিস তাহলে আমরা তোকে থাকতে দিতে পারবো না, কারণ অযথা বাড়িতে এতগুলো মানুষ আমি আর পুষতে পারবো না। হ্যাঁ, বলে দিলাম। আর একটা কথা, তুই কিন্তু এই ঘরে থাকতে পারবি না। তুই এখন থেকে গোয়াল ঘরে থাকবি আর বাড়ির সব কাজ করবি। যদি এই শর্ত মেনে নিতে পারিস তবেই তুই এই বাড়িতে থাকতে পারবি। এখন ভেবে দেখ কি করবি তুই। সৎ মায়ের এইসব কথা শুনে রূপালীর ভীষণ খারাপ লাগছিল। সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। আর তখন তার সৎ মায়ের পাশ থেকে সৎ বোন সোনালী বলল, মা, মা দেখো, ও জুয়েলারি আর পোশাক আশাক কত সুন্দর। ওকে দেখে কি বাড়ির চাকরানি মনে হয়? মা, তুমি ওর থেকে ওই সুন্দর জুয়েলারি আর পোশাকগুলো আমাকে এনে দাও না। ও মা, মা আমাকে এনে দাও ওগুলা। এখন থেকে ওগুলা আমি পড়তে চাই, আর ওর মতো ওরকম সুন্দরী রাজকন্যা হয়ে থাকতে চাই। রূপালীর সৎ বোনের এইসব কথা শুনে তখন পাশ থেকে তার সৎ মা বলে, আমার সোনা মেয়ে, শোনো মা, আজ থেকে ওর যত সুন্দর সুন্দর জুয়েলারি আর পোশাক আশাক আছে সব কিছু তোমার। আর শোনো, ওর ঘরে আজ থেকে তুমিই থাকবে, আর ওর সব কিছু তুমি ব্যবহার করবে, যেটা যখন যেভাবে ইচ্ছা তুমিই ব্যবহার করবে। আর তখন যদি ও তোমাকে কোনো কিছু বলে বা বাধা দেয় তখনই ওকে এই বাসা থেকে গলা ধরে বের করে দেব। এখন থেকে তুমিই হলে এই বাড়ির রাজরানী, আর ও হলো এই বাড়ির চাকরানী। এই শোন, বলছি এখন এইসব দামি জামা কাপড় জুয়েলারি খুলে জলদি দিয়ে কাজ শুরু কর।
আর বাড়ির কাজের লোকদের পোশাক পরে তুই ওই গোয়াল ঘরে গিয়ে তোর জায়গা করে নে। রূপালী তার সৎ মা ও বোনকে তার নিজের মা ও বোনের মতো ভীষণ ভালোবাসতো। বাবা মারা যাওয়ার পর সে খুবই অসহায় হয়ে পড়েছিল, কিন্তু সে ভেবেছিল বাবা না থাকলেও তার মা বোন তো আছে। কিন্তু আজ যখন রূপালীর সৎ মা বোন তাকে তাদের আসল রূপ দেখালো, তখন রূপালীর কষ্টের আর কোনো শেষ থাকলো না। রূপালী এই তীব্র কষ্ট তার ছোট্ট বুকে চেপে রাখলো, তবুও সে কোনো প্রতিবাদ করলো না, বরঞ্চ সে বলল, আচ্ছা ঠিক আছে মা, তোমরা যা কিছু বলবে আমি আজ থেকে সবটাই মেনে নিব, কিন্তু তবুও মা, এই বাড়ি থেকে তোমরা আমাকে বের করে দিও না। তোমরা শুধু আমাকে এই বাড়িতে থাকতে দাও। এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আর তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার তো আর কেউ নেই নিজের বলে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোমাদের সব কথা আমি মেনে নেব, আমাকে শুধু দয়া করে এখানে থাকতে দাও। এই কথা বলে রূপালী তার পরে থাকা সকল দামি দামি পোশাক আর গহনা খুলে রেখে কাজের লোকদের নোংরা পোশাক পরে বাসার কাজ করতে শুরু করে দিল। রূপালীর বাবা মা বেঁচে থাকতে রূপালী ছিল এই বাড়ির রাজকন্যা। কত আদরেই না ছিল সে এ বাড়িতে, কিন্তু আজ বাবা মায়ের অবর্তমানে সে এক নিমিষেই চোখের পলকে বাড়ির কাজের লোক হয়ে গেল। রূপালী কি এত কষ্ট সহ্য করে এই বাড়িতে থাকতে পারবে, নাকি ওর জীবনটা আবারও সুন্দর হয়ে উঠবে? আর এভাবে যতদিন যেতে লাগলো, ততই তার উপর অত্যাচার ও কাজের চাপ বাড়তে থাকে। এদিকে রূপালী কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু বিনিময়ে সে ঠিকমতো তিনবেলা পেট পুরে খেতেও পারে না। রূপালী যখন তার ঘর পরিষ্কার করত, তখন সে তার ঘরে বসে বসে ভীষণ কান্না করত। আর এভাবেই চলতে থাকলো রূপালীর কষ্টের জীবন। এভাবে বেশ কিছুদিন কাটলো। আরো কিছুদিন পর রূপরাজ্যের রাজদরবার থেকে একটা ঘোষণা আসলো, রাজকুমার বিবাহ করবেন। সে কারণে রাজদরবারে এক ভীষণ বড় পার্টির আয়োজন করা হয়েছে। আর এই পার্টি থেকেই রাজকুমার তার বিবাহের জন্য মেয়ে পছন্দ করে নেবেন। রাজকুমারের কথা মতো পুরো রাজ্যে এই ঘোষণা প্রচার হতে থাকে, শোনো শোনো শোনো, রাজ্যের সব অবিবাহিত উপযুক্ত মেয়েরা শোনো, আগামী সোমবার আমাদের রাজ্যের রাজকুমার আমাদের রাজ্যে ফিরে আসছেন। তিনি রাজ্যে ফিরে বিবাহ করবেন। এজন্যই আগামী সোমবার রাজদরবারে ভীষণ বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। রাজ্যের যত অবিবাহিত বিবাহ উপযোগ্য মেয়েরা আছো, সবাই খুব সুন্দর করে সেজেগুজে উপস্থিত হবে। সেখান থেকেই রাজকুমার তার বিবাহের জন্য জীবন সঙ্গিনী বেছে নেবেন। তাই এই রাজ্যে সকল বিবাহ উপযুক্ত মেয়েদের রাজদরবারে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। রাজদরবারের এই ঘোষণা রূপালীর জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে, নাকি রূপালীর সারাটা জীবন এই ঘরের চাকরানি হয়ে পার করে দিতে হবে? রাজদরবারের এমন সুন্দর রোমাঞ্চকর ঘোষণায় রাজ্যের সব ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল। আর রাজ্যের সকল অবিবাহিত মেয়েরা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ চলছিল। কে কোন পোশাক পরবে,
কে কিভাবে সাজগুজু করবে আর কে কিভাবে রাজকুমারের মনোরঞ্জন করবে, তার দিকে রাজকুমারের দৃষ্টি নিয়ে আসবে। এসব নিয়ে চলছিল রাজ্যের মানুষদের মধ্যে ভীষণ আয়োজন। রূপালীর সৎ বোন সোনালীও এ সংবাদ শোনার পর তার মাকে গিয়ে বলল, মা, মা, তুমি কি শুনেছ? আমাদের রাজ্যের রাজকুমার আগামী সোমবার রাজ্যে ফিরে আসছেন, আর রাজকুমার রাজ্যে ফিরেই বিয়ে করবেন। এজন্য রাজদরবারে ভীষণ বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে, আর ওই পার্টি থেকেই রাজকুমার তার জীবন সঙ্গিনীকে খুঁজে নেবেন। মা, আমি ওই দিন না রাজসভায় যেতে চাই, আর আমি আমার রূপে গুণে রাজকুমারকে মুগ্ধ করে ওই দিন আমি জিতব। রাজকুমার সবার মধ্য থেকে আমাকেই পছন্দ করবে, আর শেষমেশ আমাকেই বিয়ে করবে। মা, তুমি দেখে নিও। সোনালীর এসব কথা শুনে তখন রূপালীর সৎমা বলে, হ্যাঁ মামুনি, এটা তো আমিও বিশ্বাস করি যে তুমি তোমার রূপের গুণে রাজকুমারকে মুগ্ধ করতে পারবে, আর তুমিই হবে এই রাজ্যের রাজরানী। আমি তোমাকে ওই দিন এত সুন্দর করে সাজিয়ে দেব যে রাজকুমার তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। ঠিক আছে মামুনি, তাহলে তুমি সেদিন সুন্দর করে সেজেগুজে যেও। মায়ের এমন কথা শুনে সোনালী তো মহা খুশি, আর তার মাকে সে বলে, হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তার জন্য তো অনেক বেশি বেশি শপিং করতে হবে এখন, আর বিউটি পার্লারেও যেতে হবে তো। তাই আর সময় নষ্ট করব না, এখনই চলো মা, তাড়াতাড়ি যে শপিং গুলো সেরে আসি। সেই সময় তাদের পাশে রূপালী কাজ করছিল, আর সেও সোনালীদের সব কথা শুনছিল। রূপালীও মনে মনে চাইছিল ওই দিন রাজসভার ওই ভীষণ পার্টির আয়োজনে সেও রাজদরবারে যাবে, কিন্তু সৎ মা ও বোনের ভয়ে সে কিছুই মুখ ফুটে বলতে পারল না। আচ্ছা বন্ধুরা, রূপালী কি রাজদরবারের পার্টিতে যেতে পারবে? আর ওর জীবনটা কি আনন্দে খুশিতে ভরে উঠবে, নাকি ওর জীবনের কষ্ট চলতেই থাকবে? রাজদরবারের পার্টিতে রূপালীর যেতে ভীষণ মন চাইছিল, কিন্তু সৎ মা বোনের ভয়ে সে মুখ ফুটে কিছুই বলতে পারল না। এদিকে সোনালী রাজদরবারে যাওয়ার জন্য প্রতিদিনই বিউটি পার্লার যেত, আর নতুন নতুন পোশাক শপিং করে নিয়ে এসে সেগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন নতুন সাজে দেখতে থাকতো, যে কোন সাজে তাকে সব থেকে বেশি সুন্দরী দেখায়। আর সে বলতে থাকতো, আমি এই রাজ্যে সব থেকে বেশি সুন্দরী, আর তাই আমি আশা করি রাজকুমার আমাকেই পছন্দ করবে আর আমাকেই বিয়ে করবে। অবশেষে সেই দিন চলে আসলো, আর খুব সকালে ঘুম থেকে উঠে সোনালী চিৎকার করে রূপালীকে ডাকতে লাগলো, আর সোনালীর চিৎকারের আওয়াজে রূপালীর ঘুম ভাঙলো। রূপালী চোখ মুছতে মুছতে দৌড়ে সোনালীর কাছে আসলো। তখন সোনালী রূপালীকে বলল, রূপালী, কখন থেকে ডাকছি তোমাকে, তাড়াতাড়ি আমার স্যান্ডেল ঠিক করো, আর সব নতুন নতুন ড্রেস আমার হাতে এনে দাও। আমি এখন সুন্দর করে সাজগোজ করব, আর তুমি আমাকে হেল্প করবে। আমি চাই না রাজসভায় যাওয়ার জন্য আমার মধ্যে কোনো কিছুরই কমতি থাকুক, বুঝতে পারছো? আর আমি জানি রাজকুমার আমাকেই পছন্দ করবে। সেই সকাল থেকে রেডি হতে হতে সোনালী ফাইনালি রেডি হয়ে গেল রাজসভায় যাওয়ার জন্য। আর সোনালীর মা তাকে দেখে বলতে লাগলো, আরে বাহ, আমার মেয়ে সোনালীকে দেখতে তো একেবারে আকাশের পরীর মতো লাগছে। হে খোদা, আপনি আমার মেয়ে সোনালীকে
খারাপ মানুষদের নজর থেকে বাঁচিয়ে রাখুন। আমার সোনা মেয়ে। সৎ মা ও বোনের এইসব কথা শুনে তখন রূপালী ভয়ে ভয়ে তার সৎ মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি কি রাজসভায় যেতে পারি? ঘোষণাকারী তো ওই দিন বিবাহ উপযুক্ত সব মেয়েদেরকেই যেতে বলেছিল। তাহলে কি মা আমিও যাব? রূপালীর কথা শুনে তখন তার সৎ মা ও বোন জোরে জোরে হাসতে লাগলো। সৎ মা বোনের এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে রূপালী কি রাজ দরবারের পার্টিতে যেতে পারবে? আর ওর জীবনের মোড়টা কি ঘোরাতে পারবে আনন্দ আর খুশির দিকে? এরপর সোনালী রূপালীকে বলল, তোর নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস কখনো? তোর চেহারা কি বিচ্ছিরি। তুই ফর্সা হতে পারিস, তাই বলে কি তোকে রাজকুমার পছন্দ করবে? রাজকুমার তার জন্য রাজকুমারী চাই, কোনো চাকরানি নয়। বুঝতে পারলি? সোনালীর কথার সাথে কথা মিলিয়ে তখন তার মাও বলে, আরে মামুনি, তুমি চাকরানির সাথে কথা বলে এত সময় নষ্ট করছো কেন? দেরি হয়ে যাবে তো। আর এই চাকরানি শোন, আমরা না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। এই বাড়ির সব কাজগুলো সুন্দর করে করে রাখবি। তখন পাশ থেকে সোনালীও বলে ওঠে, হ্যাঁ, আমরা আসার আগে তুই বাসাটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখবি আর সব কাজ শেষ করে রাখবি। এ কথা বলে দুষ্টু মামি সেখান থেকে রাজসভার পার্টিতে চলে যায়। আর এদিকে রূপালী তখন অপমানিত হয়ে মনের কষ্টে কান্না করতে লাগে আর বলতে লাগে, হে খোদা, আজকে সব মেয়েরাই রাজসভার পার্টিতে যাচ্ছে আর আমি কি অভাগী, যেতেই পারলাম না। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে আজকে আমি নিশ্চয়ই রাজসভায় যেতে পারতাম। রূপালী তার বাবা মাকে স্মরণ করে খুবই কাঁদছিল। ঠিক সে সময় সেখানে হঠাৎ করে আলো প্রকট হলো। আর আলো প্রকট হওয়ায় সোনালী তার চোখ বন্ধ করলো। ঠিক তখনই সেখানে আলোর মধ্য থেকে খুব সুন্দর একটা পরী বেরিয়ে আসলো। সেই পরী তখন রূপালীকে বলল, আরে রূপালী, তুমি এখানে এত কান্না করছো কেন? তোমাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি। তুমি কি চাইছো বলো? তুমি কি ওই রাজসভায় যেতে চাইছো? ঠিক আছে, তাহলে সেটাই হবে। তুমি ওই রাজসভায় যাবে আর রাজকুমার তখন তোমাকেই পছন্দ করে বিয়ে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।